নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। হাল্লা বলে আমি দেবাশিস চক্রবর্তী আজকে রয়েছে। আমি প্রথমেই উৎকণ্ঠা জানাই, আতঙ্কিত খানিকটা এই ছবিটা দেখে, যে আজকে হাসনাবাদ এলাকায় আমাদের প্রতিনিধির ওপরে খানিকটা ক্যামেরা কেড়ে নেওয়া, প্রতিনিধিকে হুমকি ধমকি দেওয়া, এই কাজ কিছু লোক করেছেন ওখানে। এদের কাছে খুব নাপসন্দ হচ্ছে যে কোনো মিডিয়া একটা খারিজি মাদ্রাসায় বা মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকা এক ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে, সেই ছবিটা বা খবরটা তুলে ধরছে কেন? এই গাত্রদাহ হওয়ার কারণের জন্যেই কিছু লোক আমাদের প্রতিনিধিকে অ্যাটাক করে এবং একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। আপনারা সেই ছবিতে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে, মাথায় রাখতে হবে যে আইনের শাসনে তো এই থ্রেট থামারির জায়গা নেই। ওনারা থ্রেট করার আগে একবার নয়, দুবার নয়, 10 বার যেন ভাবেন। প্রয়োজন হলে আমরা এই ধরনের তল্লাশিতে মাল্টি ক্যাম সম্প্রচার করবো। আমি এখানে দাঁড়িয়ে বলছি, মাল্টি ক্যাম সম্প্রচার করবো। ও তো একটা ক্যামেরা নিয়ে গিয়েছিল লোকাল, আমাদের ওই জেলা রিপ্রেজেন্টেটিভ। এবার কিন্তু কলকাতা থেকে লোক যাবে, এটা মাথায় রাখবেন আপনারা যারা থ্রেট করছেন। আসলে ঘটনাটা একটু বলে দিই পরিষ্কার করে। সারা দেশে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন? তাহলে আপনাদের মনে প্রথম এটা আসবে যে তাহলে কি টাকা পয়সার বিষয়? ইডি তো মানি লন্ডারিংয়ের কেসেই তল্লাশি করে বলে আমরা জানি। পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, দেশের 13টি জায়গায় এই সংস্থা তল্লাশি চালাচ্ছে এই কারণের জন্য, তারা মনে করছে যে একটি বিশেষ নেটওয়ার্ক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সক্রিয় আছে, যারা ফরেন এক্সচেঞ্জ নিচ্ছেন, বিদেশ থেকে টাকা নিচ্ছেন এবং নিয়ে তারা দেশের মধ্যে কোন কাজে ব্যবহার করছেন সেটা পরিষ্কার জানতে পারা যাচ্ছে না। তারা সন্ত্রাসে মদদ দিতে পারেন, জঙ্গি সংগঠনকে বুস্ট করতে পারেন, স্লিপার সেলের খরচের জন্য তারা কাজে লাগাতে পারেন, অথবা তারাই খারিজি মাদ্রাসার মতো আনএডেড, আনঅর্গানাইজড সংস্থাগুলোকে চালাতেও পারেন। পরিষ্কার করে দিই, খারিজি মাদ্রাসা কি? খারিজি মাদ্রাসা আসলে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়ার এবং আরবি শেখানোর, কিছুটা আরবি শেখানো হয়, কিছুটা ধর্মীয় শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান, যাদের কোনো গভর্নমেন্ট এড নেই, অর্থাৎ সরকারি কোনো সাহায্য নেই, সরকারি কোনো অনুমোদন নেই। এবং এতদিন পর্যন্ত সরকারের কাছে নির্দিষ্ট কোনো তথ্যও নেই। সংশ্লিষ্ট দপ্তরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার রাজ্যে কটি খারিজি মাদ্রাসা আছে, তাহলে তাদের অ্যাপ্রক্সিমেট একটা সংখ্যা বলতে হবে। তার থেকে বেশি হতে পারে, কমও হতে পারে, পরিষ্কার সংখ্যা জানা নেই। কারণ এই মাদ্রাসাগুলো ট্র্যাক করা যায় না। এইগুলো কোনো সরকার চালায় না, কোনো প্রতিষ্ঠান চালায় না। তাহলে চালায় কারা? চালায় কোনো হিউম্যান বিং, ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ কোনো ব্যক্তি, তিনি মৌলানা হতে পারেন, তিনি কাজী হতে পারেন, এরকম টাইপের কোনো ব্যক্তি, এলাকার যিনি ক্ষমতাশালী তিনি চালান, অথবা কোনো ধর্মীয় নেতা বা গুরু মুসলিমদের, তারাই গুলোকে চালান খারিজি মাদ্রাসা, অথবা কোথাও পার্টিকুলার কোনো জায়গার কোনো লোকাল কমিটি বা লোকাল বডি, তারা খারিজি মাদ্রাসাগুলো চালায়। এখন এই নতুন সরকার আসার পর খারিজি মাদ্রাসার পরিসংখ্যান বের করবার জন্য সংখ্যালঘু দপ্তরের তরফ থেকে, মানে মাদ্রাসা এডুকেশনের তরফ থেকে, তারা একটা ইন্সপেকশন করছেন। 12টা জেলা ইনভেস্টিগেশন হচ্ছে এবং আপনি জানলে অবাক হবেন যে আনএডেড খারিজি মাদ্রাসা এর সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি প্রায় 1000+। 12টা জেলায়, মাত্র 12টা জেলায়। এর মধ্যে আমরা উত্তর দিনাজপুরের একটা খবর আপনাদেরকে দেখাচ্ছিলাম, ওই এক জেলাতেই প্রায় 300টি খারিজি মাদ্রাসা রয়েছে, 285+, শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলায়। এই খারিজি মাদ্রাসাগুলোর কাজ শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া। তার মানে এই খারিজি মাদ্রাসাগুলো কোনো পার্টিকুলার সার্টিফিকেট ইস্যু করে না, যে সার্টিফিকেটগুলো নিয়ে আপনি কোনো চাকরির পরীক্ষা দিতে পারবেন বা আপনার একাডেমিক কেরিয়ারের ক্ষেত্রে কাজে লাগবে। যেগুলো এডেড মাদ্রাসা, এরা সার্টিফিকেট দেয়, মাদ্রাসা পাস সার্টিফিকেট, যেটা নিয়ে আপনি পরবর্তীকালে পরীক্ষায় বুঝতে পারবেন। কিন্তু এই খারিজি মাদ্রাসার না আছে কোনো সংখ্যা, না আছে কোনো হিসেব, না আছে কোনো সরকারের কাছে তথ্য, এবং না আছে এদের এই পার্টিকুলার, আপনি যদি মোবাইল খোলেন তো দেখতে পাবেন যে তাদের কি কি কোর্স, কি কি পড়ানো হয়, কারা ফ্যাকাল্টিজ রয়েছেন, কিচ্ছু কেউ জানে না। আপনাদের মনে থাকবে আনসারুল্লাহ বাংলায়
যে জঙ্গি সংগঠন বাংলাদেশ এখান থেকে আসাম এবং বেঙ্গল পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল 3 জনকে, তাদের মধ্যে 2 জনই ছিলেন খারিজি মাদ্রাসার শিক্ষক। অর্থাৎ জঙ্গিরা যদি খারিজি মাদ্রাসার শিক্ষক হন, তাহলে সেই খারিজি মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয় না, এটা হলফ করে বলা যায় কি? বলা যায় না। তার মানে জঙ্গি শিক্ষা দেওয়া হতে পারে সেখানে। পাশাপাশি এই যে বিদেশ থেকে আনা টাকা খারিজি মাদ্রাসার মাধ্যমে সাইফন করা হয় বা ডিস্ট্রিবিউট করা হয়, এই সম্পর্কেও একটা তথ্য কিন্তু ইডির কাছে রয়েছে এবং তারা ইনভেস্টিগেশন করছে। এই ঘটনার সূত্র ধরেই আজকে যেটা হয়েছে হাসনাবাদে, এই হাসনাবাদে তল্লাশি চালানো হয়েছে রামেশ্বরপুর বলে একটি জায়গায়। উত্তরপ্রদেশ থেকে আসা এটিএস তারাও তল্লাশিতে আসে। এই মাদ্রাসার সঙ্গে যুক্ত ছিলেন হচ্ছে আবদুল্লাহ গাজী, যিনি তৃণমূলের সক্রিয় সদস্য। তার বাড়ির পাশাপাশি তার মাদ্রাসার সামনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে দেখা যায়। তবে কি তাহলে উত্তরপ্রদেশের এটিএস তারা পুরো ঘটনা খতিয়ে দেখেছে? তারা আবদুল্লাহ গাজীর পাশাপাশি তার বিভিন্ন সংগঠন সংস্থা সেখানেও কি খতিয়ে দেখেছে? বিভিন্ন ধরনের নথিপত্র তারা ইনভেস্টিগেশন করেছে, এরকম আমাদের কাছে খবর আছে। এটিএস তল্লাশির খবর করতে গেলে আমাদের প্রতিনিধিকে ওই ঘটনাতেই বাধা দেওয়া হয় এবং তাকে থ্রেট করে বলা হয় ক্যামেরা বন্ধ করুন। আমি আবারও বলি, একটা ক্যামেরা বন্ধ আপনারা করতে পারেন হয়তো বা থ্রেট দিয়ে, তাও আমাদের প্রতিনিধি অসাধারণ তার পেশাগত দক্ষতায় সে কাজ করেছে এবং সে তথ্য তুলে ধরেছে। দেখছেন পেছন থেকে সামনে থেকে ওকে কন্টিনিউ ইনস্টিগেট করা হচ্ছে। এই ছবিটার অডিও ফুটেজ যদি থাকে আমরা একবার আপনাদেরকে একবার দেখাই, শুনুন কি হয়েছিল সেই সময় আমাদের প্রতিনিধির সঙ্গে। বলছেন কেন? সেখানে হয়েছে, সেখানে গিয়ে ভিডিও করেন না কেন? বলুন কি বলছেন? আমি মিডিয়ার সামনে বলতে আসেন, আপনি আসেন। আপনি রামেশ্বরপুরের কথা বললেন কেন? ভিডিও ডিলিট করতে হবে আপনাকে। যেখানে ঘটেছে সেখানে আপনাকে ভিডিও ডিলিট করতে হবে। কিছু চলছে বললেন কেন? লাইভ চলছে। না না, আপনি লাইভ ডিলিট করেন ভাই। ভাই আপনি ভিডিও ডিলিট করেন, বলুন না। ভিডিও বন্ধ করুন। আপনি রামেশ্বরপুর মাদ্রাসায় আপনি ডিলিট করেন। তল্লাশি চলছে, কোথায় দেখান। কিছু বলার থাকলে বলুন না, লাইভ চলছে। আপনি বলবেন কেন এই কথা? আপনি ভিডিও বন্ধ করুন না, বন্ধ করুন। আপনি অন্য জায়গায় গিয়ে ভিডিও করেন। আপনি রামেশ্বরপুর মাদ্রাসা ভিডিও তল্লাশি চলছে, আপনি এই কথা বললেন কেন? বুঝতে পারছেন? আপনি এই কথাটা বললেন কেন? যে কালিকাপুর মাদ্রাসা তল্লাশি চলছে, রামেশ্বরপুর মাদ্রাসা তল্লাশি চলছে, এই বন্ধ করেন না। আপনি বন্ধ করেন, সব রামেশ্বরপুর মাদ্রাসা এই সমস্ত মিডিয়ারা দেশের মধ্যে নষ্ট মিডিয়ারা। এই হচ্ছে আমরা দেখালাম প্রায় হাতাহাতির মতো উপক্রম। এই মাদ্রাসার সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সেই ছবি আমরা দেখিয়েছি আপনাদেরকে আগে। এখন এটা নিয়ে আলোচনা করব যে এই ধরনের খারিজি মাদ্রাসাগুলো সত্যি কি ধর্মীয় শিক্ষা দিচ্ছে এবং সেটা ফ্রুটফুল সমাজের জন্য, নাকি এর সঙ্গে জড়িত রয়েছে জঙ্গি তৈরির চক্র খারিজি মাদ্রাসা নিয়ে। আমরা আজকে আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এবং পেয়েছি পৃথ্বীরাজ মুখার্জিকে, বিজেপি মুখপাত্র। পৃথ্বীরাজকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জয়ন্ত কুমার রায়, জাতীয় কংগ্রেস মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে, আপনাকেও স্বাগত আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র নিরঞ্জন দাস, আমি নিরঞ্জনকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। তবে স্টুডিওতে আসলে নিরঞ্জনকে আমরা অন্যভাবে এই অনুষ্ঠানে পাই, আমি জানি না কেন স্টুডিওতে আজকে নীলাঞ্জন নেই। যদিও আমাদের সঙ্গে নীলাঞ্জন আছেন, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পদ্মশ্রী কাজী মাসুম আক্তার আর কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হবেন, বিস্তারিত ওনার থেকেও জানা যাবে। তবে বিভিন্ন শিক্ষাব্রতীরা তারাও কিন্তু আজকের এই ঘটনার তীব্র নিন্দা করেছেন, যেভাবে সাংবাদিককে মোটামুটিভাবে থ্রেট করা হলো এবং তার ক্যামেরা মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হলো এই ঘটনাকে। আমি পৃথ্বীরাজের কাছে যাব। পৃথ্বীরাজ, এই যে মাদ্রাসার সঙ্গে এর মধ্যেই সরকার তারা দেখছেন যে এই ধরনের মাদ্রাসাগুলোর কার্যকারিতা কি, তারা কি পড়ান, তার সেখানে কি করা হয়, সঙ্গে সারা দেশ জুড়ে একটা তল্লাশি হচ্ছে যে বিদেশি টাকা এই ধরনের খারিজি মাদ্রাসার মাধ্যমে কমিউনাল ইনস্টিগেশনের কাজে অনেক ক্ষেত্রে কাজে লাগানো হয়, এরকম একটা অভিযোগ এবং সন্দেহ, যেটা করে এই ধরনের তল্লাশি চলছে। তোমার কি বক্তব্য? এবং সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তাও কিন্তু এরা সাহস পাচ্ছে মিডিয়ার দিকে চোখ রাঙাতে।
প্রথম বক্তব্যটা হচ্ছে এই যে সমস্ত খারিজি মাদ্রাসাগুলো ছিল, এই খারিজি মাদ্রাসার অভিযোগ তো আজ থেকে নয়। দীর্ঘদিন ধরে খারিজি মাদ্রাসাকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ থেকে শুরু করে জঙ্গি আশ্রয় থেকে শুরু করে সেফ করিডোর থেকে শুরু করে সমস্ত রকমের কার্যকলাপ চলেছে বিগত 15 বছর ধরে। 2014 সালে মনে পড়ে সেই খাগড়াগড় বিস্ফোরণে সেই বাড়িটা তৃণমূল নেতা নুরুল হাসানের বাড়ি ছিল এবং সেখানে এনআইএ ইনভেস্টিগেশন করে সেখানে চার্জশিটে দেওয়া হয়েছিল যে সেইখানে যে বিস্ফোরণটা হয়েছে সেই বিস্ফোরণটার সাথে সরাসরি একটি খারিজি মাদ্রাসার যোগ রয়েছে, যেখানে র্যাডিক্যালাইজেশন তার সাথে সাথে রিক্রুটমেন্ট এবং ট্রেনিংয়ের জন্য এই খারিজি মাদ্রাসাগুলোকে ব্যবহার করা হতো। তো তার মানে কার্যত একটা জিনিস সেইখান থেকেই পরিষ্কার ছিল যে খারিজি মাদ্রাসাগুলো কী জন্য, কেন, কী বিষয়ে কাজে লাগানো হয়। আপনি একটু আগে যখন প্রতিবেদনটা শুরু করেছিলেন আপনি নিজেও বলছিলেন, তখন কার্যত আপনি পরিষ্কার করে দিয়েছিলেন যে খারিজি মাদ্রাসাগুলো কী এবং কী ভিত্তিতে এই খারিজি মাদ্রাসাগুলোকে পরিচালনা করা হয়, তাদের ধর্মীয় বিভিন্ন বিষয় প্রশিক্ষণ থেকে শুরু করে সব কিছু। কিন্তু ধর্মীয় বিষয় প্রশিক্ষণ শিক্ষা আমি সব বুঝতে পারলাম, এই খারিজি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত ছিল প্রাক্তন সরকারের। আমরা সবে ক্ষমতায় এসেছি এবং তার জন্য একটি 12টি জেলায় যে খারিজি মাদ্রাসার হিসাব উঠে এসছে তার একটা রিভিউ কমিশন বসানো হয়েছে এবং তারা রিভিউ করে নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আপনি একটা জিনিস ফলো আপ করুন, যতগুলো খারিজি মাদ্রাসা আছে কোনো না কোনোভাবে কোনো তৃণমূল নেতার যোগ পাওয়া যাচ্ছে সেখানে। এই যে যেখানে আজকে উত্তরপ্রদেশ এটিএস এসে তল্লাশি চালাচ্ছে, এটাও সম্ভবত তৃণমূল কোনো নেতা আব্দুল গাজী না কি বেশ নাম, তারই কোনো বাড়িতে তল্লাশি চলছে। অর্থাৎ একটা জিনিস তো কার্যত তার মানে পরিষ্কার, তার মানে তৃণমূলই দীর্ঘদিন ধরে এদের সেফ করিডোর তৈরি করে দিয়েছে। আপনি ভাবুন, এই যে যেখানে আমরা আজকে বসে আছি এটা হচ্ছে উত্তর দমদম। এই উত্তর দমদমে কিছু মাস আগে এখান থেকে একজন গ্রেপ্তার হয়েছিল আজাদ হোসেন, যাকে পরবর্তীকালে তদন্তকারী সংস্থা প্রথমে ভেবেছিল সে বাংলাদেশি, পরবর্তীকালে তাকে গ্রেফতার করবার পরে তার সমস্ত ইনভেস্টিগেশন হওয়ার পর তাকে দেখা গেল যে তিনি একজন পাকিস্তানি। এর সাথে সাথে আমরা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নেতাদের দেখতে পেয়েছি, আনসারুল্লাহ বাংলা, তেহরিকুল মুজাহিদিন, জেএমবির জঙ্গি গোষ্ঠী, সমস্ত রকমের জঙ্গি গোষ্ঠী। এবং সব থেকে বড় কথা, আপনারা তো সাদরাটি জাভেদ মুন্সিদের দেখিয়েছিলেন, দীর্ঘদিন ধরে তো তাদের নিয়ে প্রতিবেদন চালিয়েছিলেন যে এই সাদরাটি জাভেদ মুন্সিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার নয় দুবার করে নির্বাচিত করছে। তাদের বিরুদ্ধে তো সেই সময় তৎকালীন সরকার কোনো ব্যবস্থা নেয়নি। তো তাহলে আপনাদের এইটা দিনের শেষে বুঝতে হবে, এখন নতুন সরকার ক্ষমতায় এসছে, আমরা যত দূর সম্ভব যতটা সম্ভব, প্রথম কথা খারিজি মাদ্রাসা থাকারই কথা নয়। একসময় বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও বলেছিলেন যে খারিজি মাদ্রাসা নাকি জঙ্গি তৈরির কারখানা, পরে সেটাকে বিদ্রোহ করতে হয়েছিল, কিন্তু তারা বলেছিলেন। তো সেইখান থেকে কার্যত একটা জিনিস পরিষ্কার যে খারিজি মাদ্রাসাগুলো দিনান্তে জঙ্গি তৈরি করে এবং এর মধ্যে যে কার্যকলাপগুলো চলে সেগুলো খুব এখানে কি ফরেন কারেন্সি এখানে পাঠানো বা এই জাতীয় যেটা মানে সন্দেহ করা হচ্ছে, না ফরেন কারেন্সি যদি এখানে পাঠানো না হয় তাহলে এই প্রসেসটাকে তারা কন্টিনিউয়েশন করছে কি করে, পেছনে ফান্ডিংটা কোথা থেকে আসছে? এবং মমতা ব্যানার্জি দাঁড়িয়ে, যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে এই মাদ্রাসাগুলোর জন্য 10,000 মাদ্রাসার জন্য স্মার্টফোন, ট্যাব থেকে শুরু করে কন্যাশ্রীর সমস্ত রকমের যা সরকারি প্রকল্প ছিল তা দিয়ে তার সহায়তা করেছিল। এবং পরবর্তীকালে এটাও অভিযোগ উঠে আসে যে সমস্ত সরকার প্রকল্পগুলো দিয়েছিল সেগুলো খারিজি মাদ্রাসার মধ্যেও লাগু হয়েছিল। অর্থাৎ এই স্মার্টফোন, ট্যাব যেগুলো দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এগুলো পরবর্তীকালে ইউজ করেছিল, মানে যেগুলোকে গভর্নমেন্ট এডেড মাদ্রাসায় দেওয়া হয়েছে, তুমি বলছো সেটা খারিজিতে সাইফুন হয়ে সেই জিনিসগুলো এসেছিল এই খারিজি মাদ্রাসায়। নয়তো তারা তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারে কি করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে? আমি তো বলছি না, কিছুদিন আগে ওই বাংলাদেশের যে আনসারুল্লাহ বাংলা, তার যে জঙ্গি গোষ্ঠীর যে প্রধান জসিমউদ্দিন রহমানি, তিনি তো দাবি করেছিলেন সরাসরি ভিডিওতে, মানে বার্তা দিয়েছিলেন, ভিডিও বার্তা, যে আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তারাই পারবেন ভারতবর্ষের মানচিত্র থেকে বাংলাকে সরিয়ে আনতে। এবং এইটা মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছিল। এই যে 21শে জুলাই হচ্ছে না, আর কয়েকদিন পর মৃত তৃণমূল কারা 21শে জুলাই করবে এটা নীলাঞ্জনরা ভালো জানে, সেটা নিয়ে বাদ দিলাম। কিন্তু কথাটা হচ্ছে এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই যখন বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে উগ্র জিহাদি আন্দোলন চলছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বার্তা দিয়েছিল যে ওইদিকে যদি কারোর কোনো সমস্যা হয় আমাদের দরজায় যদি কড়া নাড়ো আমরা থাকতে দেব। বলুক, নীলাঞ্জন চ্যালেঞ্জ করে বলেনি। তার মানে কি? তাহলে এদেরকে দীর্ঘদিন ধরে প্রশ্রয় কারা দিয়ে এসেছে? শুনুন,
ঠিক। সরকার ক্ষমতায় আমি এসছে। পৃথ্বীরাজ একটু জয়ন্তবাবুর নিশ্চয়ই, প্রতিক্রিয়া নিয়ে আমি নিই। হ্যাঁ। 5 সেকেন্ড নিয়ে নেব। সরকার ক্ষমতায় এসছে, 2 মাসের কাছাকাছি সরকারের বয়স, এবং এইটুকু আমি নিশ্চিতকরণ করে দিতে পারি যে কোনো খারিজি মাদ্রাসা আগামী দিন যাতে এই পশ্চিমবঙ্গের মাটিতে বেআইনি জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপের জন্য না চলে, তার যাতে এইটুকু আতুরঘর না সরকার- হয় তার জন্য তোমরা অবশ্যই নিশ্চয়ই সরকার চেষ্টা দায়িত্ব করবে, নিতে হ্যাঁ। বাধ্য, কারণ এর জন্য খালি পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বেশ, এবং নিরাপত্তার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ কোনো নয়, রকমের compromise এটা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বারবার করে ভোট বলছেন ব্যাংকের জন্য, ভোট ব্যাংকের জন্য, ভোট কোনোদিন ব্যাংকের জঙ্গি জন্য গোষ্ঠীকে- দেশীয় না, না, নিরাপত্তার সঙ্গে দেবাশিস দা, compromise নয়। ভোট বেশ, ব্যাংকের হ্যাঁ। জন্য জঙ্গি গোষ্ঠীকে দরকার হয় না, সাধারণ মানুষ ভোট দান করে। ঠিক, এবং সেটা 2026 দেখিয়ে দিয়েছে। যাই হোক, একটা ছোট্ট বিরতি নেওয়ার পর জয়ন্ত কুমার আইচ, জাতীয় কংগ্রেসের প্রতিনিধি মুখপাত্র আজকে রয়েছেন, তিনি কি বলছেন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। এরপর আমি চেষ্টা করব নীলাঞ্জন কি বলবে, কারণ আমি দেখব যে জয়ন্তবাবুরও অভিযোগ কি গত সরকারের 15 বছরে এই ধরনের অবৈধ কার্যকলাপ ক্রমাগত বেড়েছে, সেই তথ্য উনি দেবেন, নাকি উনি বলবেন যে না, এই ক্ষেত্রে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে সেটা নিয়ন্ত্রণের মধ্যে হচ্ছে এবং এই ক্ষেত্রে কোনো অবৈধ সংযোগ নেই। কি বলবেন জয়ন্তবাবু, আমরা শুনবো একটা বিরতির পরে ফিরে এসে। সঙ্গে থাকবেন। ফিরে আসলাম, আমি আসব জয়ন্তবাবুর কাছে। এই যে ঘটনার উৎপত্তি, এর সঙ্গে বিশেষত বিদেশি অর্থের সংযোগ, বিভিন্ন দেশ থেকে টাকা ফান্ডিং করবার, এবং আপনি জানেন যে সারা বিশ্বে মুসলিম কমিউনিটি এই ধরনের একটা ফান্ডিং চেন কাজ করে। জয়ন্তবাবু এর ডিটেলসটা একটু বলবেন কিভাবে? সকলকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকে শুভ রথযাত্রার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত, যে মাদ্রাসা আমরা জানি যে ইসলাম ধর্মাবলম্বী যারা, তাদের জন্য এই মাদ্রাসা শিক্ষা একটা তাদের জীবন শৈলীর একটা অপরিহার্য অঙ্গ। কিন্তু এই মাদ্রাসার আজকে আমাদের পশ্চিমবাংলায় দেখতে হবে যে 614টা মাদ্রাসা হচ্ছে সরকারি অনুমোদন প্রাপ্ত, এবং এই 614টা মাদ্রাসার মধ্যে প্রায় 544টা মাদ্রাসা হচ্ছে কোয়েড, সেখানে ছেলে এবং মেয়ে উভয় একসঙ্গে পড়াশোনা বা শিক্ষা গ্রহণ করতে পারে। এবং এই সরকারি অনুমোদন প্রাপ্ত মাদ্রাসার আবার দুটো ভাগ আছে, যে একটা ভাগ হচ্ছে সরকারি অনুমোদন প্রাপ্ত এবং অনুদান প্রাপ্ত, আর আরও কিছু মাদ্রাসা আছে যে সরকারি অনুমোদন প্রাপ্ত কিন্তু অনুদান প্রাপ্ত নয়। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এর বাইরে এই 614টা অনুমোদন প্রাপ্ত মাদ্রাসার বাইরে 2017 সালের হিসেবে পশ্চিমবাংলায় 6000 হচ্ছে খারিজি মাদ্রাসা। মানে ভাবুন, 10 গুণ হচ্ছে খারিজি মাদ্রাসা, 614 10 গুণ। আর সেটা 2017 সালে। আজকে তার 10 বছর মানে 9 বছর পর 2026 সালে আমরা এক্সপেক্ট করতেই পারি, এক্স্যাক্ট ফিগার হয়তো আমাদের কাছে এখন নেই, বাট আমাদের এক্সপেকটেশন যে সেটা 7 থেকে 8000-এ পৌঁছে গেছে। কারণ আমরা জানি বিগত সরকার যেভাবে একটি সম্প্রদায় ধর্মীয় মেরুকরণের অংশ হিসেবে, এখানে মানে বিজেপি আর তৃণমূল দুজনেই কয়েনের এপিট আর ওপিট, দুজনেই ধর্মীয় মেরুকরণকে তারা আশকারা দিয়েছে এবং ধর্মীয় মেরুকরণের লাইনে তারা ভোটটাকে ভাগ করার চেষ্টা করেছে এবং করে এসছে। তার মাধ্যমেই এই নির্বাচনগুলো সংগঠিত হয়েছে। তো এই ধর্মীয় মেরুকরণের অংশ হিসেবে কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মৌলবীদের ভাতা বন্ধ হয়েছে, সঙ্গে পুরোহিতদেরও কিন্তু ভাতা নতুন সরকার বন্ধ করে দিয়েছে। না, এটা তো ভাতার দিক আলাদা, কিন্তু আমি বলছি ধর্মীয় মেরুকরণের উদ্দেশ্য নিয়ে যেভাবে একটি সম্প্রদায়কে বিগত সরকার তাদেরকে যেভাবে এনকারেজ করেছে, সেই এনকারেজের ফলশ্রুতি হচ্ছে এই খারিজি মাদ্রাসাগুলো। আজকে বিগত সরকার তার রাজ্যে কিভাবে সরকার চলবে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজেই অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যদি সঠিক বলিষ্ঠ পদক্ষেপ নেন যে আমার রাজ্যে খারিজি মাদ্রাসার সংখ্যা কতটা হবে এবং সেই খারিজি মাদ্রাসার ওপরে আমার কি ভিজিলেন্স থাকবে, তাহলে খারিজি মাদ্রাসাগুলোর ওপর আজকে এটিএস এর এই রেড হতো না বা ইডির রেড হতো না। কিন্তু এই খারিজি মাদ্রাসাগুলোর পেছনে একটা কিন্তু ভীষণ বড় কমপ্লেন আছে। মানে আপনি বলছেন এটা রহস্যজনক অধ্যায় আছে এদের পিছনে, কমপ্লেন আছে। আচ্ছা, এই কমপ্লেনটা হচ্ছে যে আজকে আমাদের যে জঙ্গিবাদ, যে জঙ্গি হানায় আজকে আমাদের ভারতবর্ষ জর্জরিত, এবং সেই জঙ্গির হানাটা কিন্তু আমাদের বর্ডারের ওপার থেকে আসে।
সেটা পশ্চিম দিক থেকেই হোক বা পূর্ব দিক থেকেই হোক, যেদিক থেকেই হোক জঙ্গি অনুপ্রবেশ ঘটে। বিভিন্ন সময় ঘটেছে, বিভিন্ন সরকারের আমলে ঘটেছে। তো এই জঙ্গি অনুপ্রবেশগুলো যে ঘটে, সেই জঙ্গিদের অনুপ্রবেশের সহায়তাকারী যে সংস্থাগুলো ভারতবর্ষের মাটিতে অঙ্কুরিত হয়েছে এবং অঙ্কুরিত হয়ে তারা আজকে বটবৃক্ষের ন্যায় বিস্তারিত লাভ করেছে, সেই সংস্থাগুলোর ওপর কী ধরনের ভিজিলেন্স কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের আছে সেটা কিন্তু আমরা জানি না, বেশ, আমরা আর বুঝতে পারিনি। টাকার বিষয়টা জানতে দেখুন, তার কারণ হচ্ছে এক্স্যাক্টলি, এবার এই টাকার বিষয়তেই আমি আসছি, কারণ এই প্রপার ভিজিলেন্স যদি থাকতো তাহলে 1973 সালে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে ফেরা অ্যাক্ট প্রবর্তন করেছিলেন, ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড রিজার্ভেশন অ্যাক্ট, এই ফেরা অ্যাক্টকে, যেটা খুবই শক্তপোক্ত একটি আইন ছিল বিদেশি মুদ্রা লঙ্ঘনকারীদের বা বিদেশি মুদ্রা যেভাবে ভারতবর্ষে আসতো, কিভাবে আসতো, কোথায় আসছে, কি কাজে আসছে, কি কারণে আসছে, কাদের মাধ্যমে আসছে, সেটার ডিসক্লোজারের একটা প্রপার একটা সিস্টেম ছিল। কিন্তু আমরা দেখলাম 1999 সালে প্রয়াত অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে সেই আইনটাকে বদলে ফেমা আইন আনা হলো, যেটা 1 জুন 2000 সালে লাগু হলো ভারতবর্ষ জুড়ে। এবং সেই ফেমা আইনটা হয়ে গেল কি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, মানে ফেরা থেকে ওটা হয়ে গেল ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, যেটা ছিল সেই রেগুলেশনটা হয়ে গেল ম্যানেজমেন্ট অ্যাক্ট। ফেরা একটা ছিল আপনার ক্রিমিনাল অফেন্স, মানে ফেরা অ্যাক্টে যদি কেউ দোষী সাব্যস্ত হতো, যেটা ইন্দিরা গান্ধী প্রবর্তন করেছিলেন, তাতে সেটা ক্রিমিনাল অফেন্স হিসেবে ট্রিট হতো। কিন্তু ফেমা অ্যাক্টে সেটা হয়ে গেল সিভিল অফেন্স, মানে ফেমা অ্যাক্টে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, যদি দেখা যায় যে সে ফরেন এক্সচেঞ্জ মানি মানে ম্যানেজমেন্ট অ্যাক্টের আন্ডারে সে মানি লন্ডারিংয়ে অভিযুক্ত, সে কিন্তু সিভিল অফেন্স, তার কিন্তু ক্রিমিনাল অফেন্সে সে আসছে না। তো এই ক্ষেত্রে এবার এই যে টাকাটা বিদেশ থেকে যে আসছে খারিজি মাদ্রাসা, এখন খারিজি মাদ্রাসার নোমেনক্লেচারটা আপনি একটু এক্সপ্লেন করলেন, আপনি ভূমিকাতেই বলেছেন যে খারিজি মাদ্রাসাদের কোনো রকম সরকারি অনুমোদন থাকে না, অনুদানও থাকে না। এইগুলো মেনলি হচ্ছে যারা এই ধর্মাবলম্বী মানুষজন, তারা বিদেশ থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা তাদের সাধ্যমতো তারা অনুদান পাঠায়, এবং সেই অনুদানের মাধ্যমে যে এখানে কি চলে, এখানে শিক্ষার আড়ালে যে কি চলে, সেটা নিয়ে কিন্তু একটা রহস্য আছে। এবং শিক্ষা যখন সার্টিফিকেট নেই, আপনি সার্টিফাইড এডুকেশন যখন হচ্ছে না, কি শেখানো হয় সেই তথ্যও কিন্তু সরকারের কাছে নেই, সরকারের কাছে কোনো রকম ভিজিলেন্সই নেই। সরকার এদের মধ্যে যদি সরকার চায়, আজকে যে ইডি রেড এটিএস এর রেড হচ্ছে, এটা চাইলে বিগত রাজ্য সরকারগুলো বা এখনো যে যে রাজ্যে, শুধুমাত্র তো পশ্চিমবাংলায় নেই, মহারাষ্ট্র তো খারিজি মাদ্রাসা আছে, উত্তরপ্রদেশ অনেক জায়গায় হচ্ছে, মানে 13টা জায়গায় হচ্ছে, উত্তরপ্রদেশও খারিজি মাদ্রাসা আছে, সেখানে বিজেপির সরকার বিগত 10 বছর ধরে, 12 বছর, 13 বছর, 14 বছর ধরে চলছে বিজেপির সরকার, সামনের বছর 15 বছর হয়ে যায়। তো সেখানে যেখানে বিজেপির সরকার উত্তরপ্রদেশে, সেখানেও প্রচুর খারিজি মাদ্রাসা আছে। তো সেখানে সেই খারিজি মাদ্রাসাগুলোর উপর প্রপার ভিজিলেন্স আদৌ হচ্ছে কি, রাজ্য সরকারের পক্ষ থেকে হচ্ছে কি, যে সেখানে কি ধরনের পড়াশোনা হচ্ছে, সেখানে কি ধরনের শিক্ষাদান হচ্ছে, কারা এসে শিক্ষা দিচ্ছে, এবং যারা আসছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক হচ্ছে কি, তাদের ভেরিফিকেশন হচ্ছে কি, তাদের সঙ্গে বিদেশি কোন কোন সংস্থার যোগাযোগ আছে, তার কোনো ডেটা কি সরকারের কাছে রয়েছে, সেটা রাজ্য সরকার হোক চাই কেন্দ্র সরকার, এর কোনো উত্তর কিন্তু আমাদের কাছে নেই। আমার মনে হয় যে এই উত্তরটা খানিকটা হয়তো নীলাঞ্জনের জানা থাকবে, নীলাঞ্জন দিতে পারবেন। নীলাঞ্জন, এই খারিজি মাদ্রাসাগুলো আদতে শিক্ষা দেয় না, আদতে যে শিক্ষা, অর্থাৎ সমাজ ব্যবস্থায় চলতে গেলে যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষা দেয় না। যে ধর্মীয় শিক্ষা মানুষকে আরও বেশি উগ্রবাদী, একটা পৃথ্বীরাজ একটা শব্দ ব্যবহার করলো একটু আগে, যে র্যাডিক্যালাইজেশন, অর্থাৎ এই যে উগ্র ধর্মীয় সাম্প্রদায়িকতা, অর্থাৎ আমার ধর্ম যা বলবে, আপনার মাথায় থাকবে যে যখন মুম্বাই অ্যাটাকের পরে কাসাবকে গ্রেপ্তার করা হয়েছিল, সে বলে দিয়েছিল ধর্মের নামে মানুষকে গুলি চালাতে বলা হয়েছে, আল্লাহ তার ফলে তার কি বেহেশত প্রাপ্তি হবে, তার সে আল্লাহর কাছে যাবে, জান্নাতে যাবে। তো এই যে কথাগুলো, এগুলো তো ভারতের মাটিতে, পাকিস্তানে হয়তো আরও বেশি হয়, আরও নেকেটলি হয়, কিন্তু ভাবা যায় যে সেটা ভারতবর্ষ বা ইভেন আপনার রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে হচ্ছে, আর তদানীন্তন মুখ্যমন্ত্রী, মানে যাকে এখন আঁকড়ে ধরে নীলাঞ্জনরা রয়েছেন, তিনি বলছেন যে গরু দুধ দেয় তার লাথি সহ্য করা যায়। নীলাঞ্জন, মমতা ব্যানার্জি আপনি যেই বক্তব্যটা বললেন, সেটা একটা অ্যাবসলিউটলি অন্য কনটেক্সটের বক্তব্য ছিল। প্রথমেই বলি যে আমাদের সরকার, বর্তমান সরকার, যে এই মাদ্রাসা যেগুলো খারিজি শব্দটার মানেই হচ্ছে, তো সেই
মাদ্রাসাগুলোর উপর যে ভিজিলেন্সটা করার চেষ্টা করছে বা বোঝার চেষ্টা করছে কোথায় কতগুলো আছে, সেখানে কি হয় না হয় ইত্যাদি, এই ব্যাপারটা যেটা করা হচ্ছে সেটাকে আমি ওয়েলকাম করি। আগের দিনও আপনাদের চ্যানেলে আমি বসেও এই একই জিনিস আমি ওয়েলকাম করেছি। তো এখন দেখছি ম্যাক্সিমাম তোমরা বিজেপির জিনিসকে ওয়েলকাম করছো, মানে বিজেপি যেটা করছে সেটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে করতে পারেনি সেটা নিয়ে তোমরা বলছো না, বাস্তবকে সমর্থন করছো না। জয়ন্তবাবু বলছেন, পৃথ্বীরাজ বলছে গত সরকার আশকারা দিয়েছে। ভাই এটাকে আগে তুমি ডিফেন্ড করো। গত সরকার এই ধরনের খারিজি মাদ্রাসাকে আশকারা দিয়েছে। এখানেই পলিটিক্স। কংগ্রেস এত বছর ধরে গত 12-13 বছর ধরে মোদীজির সরকার রয়েছে, তারপরেও এই সংস্থাগুলো, এবং যেরকমটা পৃথ্বীরাজ বলছিল, এগুলো অনেকটাই বিদেশি ফান্ডিং পায়, বিদেশ থেকে মদত। তো এই সংস্থাগুলো বা তাদের যে লিঙ্কেজ, এই ব্যাপারটা নিয়ে কেন্দ্র সরকার কেন কিছু করে না, এই প্রশ্নটা যদি আমি করি। অনেক জায়গাতেই শুনছি যে নাকি বাংলাদেশ থেকে লোক এসে এই সমস্ত তোমার 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 গলা আমরা পাচ্ছি না নীলাঞ্জন। তো কোনো অনিবার্য কারণে যান্ত্রিক ত্রুটির জন্য তোমার গলা আমাদের কাছে পৌঁছচ্ছে না। তুমি অডিওটা একটু দেখে নাও। আমি আবারও একবার তোমার কাছে ফিরবো পরে, বিরতির পরে যদি কাজী সাহেব, মাসুম আক্তার সাহেব এসে উপস্থিত হন তাহলে অবশ্যই ওনার কাছেও যাব। তুমি তোমার অডিওটা একটু দেখো ভাই, আমরা শুনতে পাচ্ছি না তোমার কথা, সম্পূর্ণ মানে অডিও কাট আউট রয়েছে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, দ্রুত ফিরবো, সঙ্গে থাকুন। ফিরে আসলাম, আমরা নীলাঞ্জনের কাছে যাব। নীলাঞ্জন, ঠিক যেখানটায় ছিলাম, আমাদের অনিচ্ছাকৃতভাবেই অডিও আসছিল না বলে আমরা কাটতে হয়েছিল। আবার তুমি বলো যে এই যে গত সরকার, তুমি বলতে চাইছো যে সারা দেশ জুড়ে খারিজি মাদ্রাসা আছে, কেউ অস্বীকার করছে না, কিন্তু গতবারের সরকার কোনো পদক্ষেপ দেখাননি। অন্ততপক্ষে এই সরকার এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের অ্যাক্টিভিটিস কি হয় সেখানে সেটা জানবার চেষ্টা করছে। খুল্লা 15 বছর ছাড় দেওয়া ছিল। আমি সেটাই বলছিলাম যে প্রত্যেকটা সরকারের নিজস্ব কিছু প্রায়োরিটিস থাকে, কিছু প্রাথমিকতা থাকে। আগের সরকারের হয়তো কিছু অন্য জায়গায় ছিল, আগের সরকার সোশ্যাল সেক্টরে অনেক কাজ করার চেষ্টা করেছিল। হ্যাঁ, তোমাদের এই মাদ্রাসা শুনে তো তোমরা ভয় পেতে, তোমাদের পুলিশ গিয়ে ইনভেস্টিগেশন করবে ভাবতে পারতে না, তাহলে মাদ্রাসা ভাই কখনো এই যে ভাই নীলাঞ্জন, তোমার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। ভাই নীলাঞ্জন, মাদ্রাসা কি সোসাইটির অংশ কি অংশ নয়? কথাটা একটু শেষ করতে দাও। আচ্ছা, সোসাইটির অংশ কি অংশ নয়? 105টা প্রকল্প এনেছে, হ্যাঁ নীলাঞ্জন, সেই জিনিসটা ভারতবর্ষের কোন সরকার করতে পেরেছে? হ্যাঁ, মানে ওইটা নিয়ে ব্যস্ত ছিল বলে জঙ্গি প্রকল্পটা ঢুকে গেছে মাঝখানে। হতে পারে যে ঠিক যেরকম হতে পারে না, এখন অনেক কিছু স্বীকার করছে নীলাঞ্জন, আমি দেখেছি খুব স্পোর্টিংলি স্বীকার করে নেয়। ধর্ষণ হয়েছে একদম, এই নিয়ে যেমনি এই সরকারের এটা প্রায়োরিটি নয়, নারী সুরক্ষাটা প্রায়োরিটি নয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তার মানে তুমি কি ভয়াবহ অভিযোগ করছো শুনেছো? তুমি বলছো তার মানে নীলাঞ্জন, তুমি বলতে চাইছো যে গত সরকারের কাছে জঙ্গি তৎপরতা আটকানোটা প্রায়োরিটি ছিল না, তুমি তাই বলতে চাইছো? তোমার কথার মানেটা এটা? এই যে বিষয়টা, এটা শুধু জঙ্গি আটকানোর বিষয় নয়, এটার মধ্যে একটা ইন্টারন্যাশনাল লিংকেজ রয়েছে। সেই জিনিসটা হয়তো যেহেতু এখন ডাবল ইঞ্জিন সরকার, হয়তো কোনো জায়গাতে কোঅর্ডিনেশন বেটার হওয়ার জন্য এখন এই জিনিসটা করা যাচ্ছে, এটা হতেই পারে। এটাতে আমার কোনো আপত্তি নেই। এই ইন্টারন্যাশনাল লিংকেজের যে কথাটা তুমি বলছো, তোমার সরকার বর্ডারে জমি দেয়নি কেন? ফেন্সিং এর জন্য কতগুলো মামলা হয়েছিল ভাই সুপ্রিম কোর্টে? পড়াশোনা হয় মানে কতগুলো মামলা হয়েছিল, তোমার সরকার জমি দেয়নি কেন? মনে হয় জমি দেয়নি কেন? বিজেপি মুখপাত্র একটু চুপ থাকা উচিত। আমি তার সময় কোনো কথা বলি না, এটা ঠিক। আমি জাস্ট শেষ করে নিই। আমি এটাই বলছি যে এখন এই যে যেটা ভিজিলেন্স হচ্ছে, এখান থেকে যেগুলো উঠে আসবে, যে যেই মাদ্রাসাগুলো ঠিকঠাক ওদের যা কারিকুলাম সেই জিনিসটা শেখানো হয়, সেগুলোকে সবকটাকে রেগুলারাইজ করা উচিত। আর যেগুলোতে হয় না সেগুলো সমস্তভাবে একদম নির্মূল করা উচিত। এটাকে তো আমি বলছি, কিন্তু আমি বলছি এটা আজকের সরকারের প্রাথমিকতা হতেই পারে, তার মধ্যে কোনো অসুবিধা নেই। আগের সরকারকে টেনে এনে এই বিষয়টাকে নিয়ে বলা যে তাদেরকে মদত দেওয়া হতো সরকারের, এটা শোনো না,
2013 সালে খাগড়াগড়ে যেখানে বিস্ফোরণ হয়েছিল, আরে, ওই খাগড়াগড়ে আমি তো তৃণমূল মালিক পার্টি অফিসের অফিসটা কথা বলছি। পঞ্চায়েতের না, না, ইলেকশন না, অফিস ছিল। খাগড়াগড় অব্দি তুমি যাচ্ছ না, কেন? না, পঞ্চায়েতের এই- ইলেকশন না, অফিস না, ছিল। এই যে আব্দুল্লাহ গাজী, তোমাদের এমপি আরে বাবা, এই যে আব্দুল্লাহ গাজী, এ তো তৃণমূলের পঞ্চায়েত তাহলে- সদস্য। তাহলে? যার বাড়িতে আরে বাবা তদন্ত নীলাঞ্জন, হচ্ছে, এই যে যার বাড়ি যার তল্লাশি বাড়িতে হচ্ছে, তদন্ত হচ্ছে, সে সেই তো ব্যক্তি তোমাদের কে? দলীয় কর্মী ভাই। না, ও বলবে ঋতব্রত শিবির এ তো বলে দিতে পারে। না, না, ঋতব্রত আহা, শিবিরে যায়নি। ওনাকে বললাম- এই যে আব্দুল্লাহ গাজী, এ তো তৃণমূলের অঞ্চল সদস্য ভাই। নীলাঞ্জন বুঝতে পারছে না যে ঋতব্রত এ শিবির না শুধুমাত্র কালীঘাট শিবির। মাদ্রাসার ব্যাপার নয়, যারা মাদ্রাসা চালাতো তারা কম বেশি সব তৃণমূলের ভাই বন্ধু, সমস্যাটা বুঝতে পারছে না। সবাই কালীঘাট- ভাই এবং বন্ধু। না না, কালীঘাট শিবির না ঋতব্রত শিবির বুঝতে পারছে না, তাই ডিফেন্স করবে না অফেন্স করবে, এই একটা দ্বন্দ্বে ভুগছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন এ না। আব্দুল গাজী কোন আমি শিবির? বলবো যে এই সরকার আব্দুল নষ্ট গাজী কোন সরকার। শিবির? নীলাঞ্জন, আব্দুল গাজী কোন শিবির? কালীঘাট শিবির না কে ঋতব্রত আব্দুল শিবির? গাজী? আমি নামই জানি না। কে? নামই জানো না? বাহ, পঞ্চায়েত এটা সদস্যের এখন- নামই জানে না, না। এটা মানে স্বাভাবিক। আমি মমতা ব্যানার্জিকে থেকে দল করি ভাই। ও আমি তোমাদের আব্দুল মতো গাজী, ঋতব্রত আব্দুল থেকে গাজীকে দল করি। পঞ্চায়েত সদস্য কে করেছিল? আরে তোমরা তো দুদিন বাদে আরে ভাই, কে কোয়েল মল্লিককে বলেছিল? রাজ্যসভায় পাঠাবে। আচ্ছা, তোমরা এই আচ্ছা, আলোচনায় আচ্ছা, থাকবো না। না না আমি একটা ছোট্ট নীলাঞ্জন একটা কথা উত্তর দেবে ভাই আমার। আচ্ছা, তোমাদের যে রাজ্যসভার এমপি ছিলেন আহমেদ হাসান ইমরান, বাবা, রাজ্যসভার সিমি, এমপি আহমেদ হাসান সিমি ইমরান, সদস্য, হ্যাঁ। সিমি, উনি সিমি তো সদস্য। বাংলাদেশের জঙ্গি সংগঠন জেআইবির সাথে ওনার একটা সম্পর্ক খুঁজে পাওয়া গেছিল। এই ব্যাপারে তুমি কিছু আলোকপাত করতে এবং পারবে? নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নিষিদ্ধ সদস্য, জঙ্গি সংগঠনের নিষিদ্ধ সাথে করেছিল ওনার সিমিকে। সংযোগ পাওয়া গেছিল। কিছু আলোকপাত করবে? সিমি নিষিদ্ধ হয়েছিল। আপনার সরকার কি করছিল জয়ন্ত দা? না, তখন আমার সরকার ছিল না। তুমি যখন ওনাকে রাজ্যসভায় এমপি করেছো তখন আমার সরকার ছিল না, তখন বিজেপির কেন্দ্রের সরকার ছিল। তখন তোমাদের সঙ্গে বিজেপির যে কি গঠবন্ধন ছিল সেটা তো জানি না। কি সমঝোতা ছিল বিজেপির কেন্দ্রীয় সরকারের তোমাদের বিগত কৃষিমণি রাজ্য সরকারের সঙ্গে সেটা তো জানা ছিল না। সেই জন্য বিজেপির কেন্দ্রীয় সরকার কোনো ব্যবস্থা নেয়নি, আর সেই জন্য তোমরা রাজ্যসভায় তাকে পাঠিয়েছিলে। কারণ তোমরা যখন রাজ্যসভায় পাঠিয়েছিলে তখন বিজেপির কেন্দ্রীয় সরকার, তখন আমাদের কংগ্রেসের ইউপিএ সরকার ছিল না। আচ্ছা, এবার আমরা একটু পরের টপিকে আসব, যেখানে আমি ভয়াবহ একটু জেনে বলছি। অভিযোগ। না ভাই, একটা ভাই, মিনিট, আমি 2014 আমি অন্য থেকে জায়গায় যেতে পারবো না। 2020 জয়ন্ত দা, হবে না। 2014 থেকে আমি 2020 উনি রাজ্যসভার এমপি ছিলেন। জয়ন্ত দা, তখন অলরেডি কেন্দ্রীয় সরকারের ক্ষমতায়, তো 2014 থেকে 2020 তো বিজেপি কেন্দ্রীয় সরকারের ক্ষমতায়, তখন তো কংগ্রেসের সরকার ইউপিএ 2 এর সরকার ছিল না। তো এটা বললে তো হবে না। কেন্দ্রে বিজেপির সরকার, রাজ্যে তোমার পিসুমণির সরকার। এবার পিসুমণি তাকে রাজ্যসভায় পাঠাচ্ছে, যার সঙ্গে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জেআইবি সংযোগ এবং কানেকশন খুঁজে পাওয়া 3 গেছে। এপ্রিল কার সরকার ছিল? আচ্ছা, 3 এবার এপ্রিল আসবো 2014 নীলাঞ্জন। হ্যাঁ, প্রয়াত মনমোহন সিং এর সরকার। 3 এপ্রিল 2014 কার সরকার ছিল? আরে ভাই, 14 পরে হয়েছিল, ওটা যাও। আমি আসছি। তুমি রাজ্যসভার সাংসদ যখন তাকে পাঠিয়েছো তখন অলরেডি ইলেকশন হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, তখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। আচ্ছা, আমি আসবো এই পরের ইস্যুতে। তখন কি একটা যে সরকার ইস্যুটা, চলছে? যে ইস্যু ইম্পর্টেন্ট, আমরা ঘটনা চক্রে আজকে একটা মিনিট আজকে রথের কারণের জন্য আজকে রথের কারণের জন্য রাস্তায় মারাত্মক রকমের কনজেশন রয়েছে। সেই কারণের জন্য এখনো আমরা এই অনুষ্ঠানের অন্যতম মূল প্রবক্তা কাজী মাসুম আক্তারকে এখনো অবধি পাইনি। এখন অবধি ওনার আসনটা শূন্য আছে, কাজে ওনার থেকে কনক্লুশনে যেতে পারছি না এখন, অন্ততপক্ষে এই মুহূর্তে। সেবাশ্রয়ের ভয়াবহ অভিযোগ, নীলাঞ্জন একটু শোনো ভালো করে। সেবাশ্রয়ের ভয়াবহ অভিযোগ, হাত পা কেটে মানুষের বাদ চলে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পেপারে প্রচার করেছেন, তার ডিভিডেন্ড নিয়েছেন। সেবাশ্রয়ের ফাইল যদি তুমি দেখো, দেখতে পাবে তার একদম তার ফাইলের, শোনো, আরে বাবা আমি তো বলছি না, যারা যে অভিযোগ মানে ফ্যামিলির লোক বলছে, তুমি ফ্যামিলির লোকের উপরে বুঝলে তো অসুবিধা। যারা আজকে ভিকটিম তারা বলছে। আচ্ছা, প্রথম এই তর্কে, আচ্ছা এই তর্ক বিতর্কে যাব না, আমি ইমিডিয়েট দেখাবো যে মান্না পরিবার এবং বিশ্বাস পরিবার, তাদের চূড়ান্ত ক্ষতি হয়েছে, যেই ক্ষতিকে পূরণ করার ক্ষমতা এই পৃথিবীতে আর কারণ নেই, বাংলা ছেড়ে দিন। কিন্তু কিভাবে এই ক্ষতি হলো, কার আশ্বাসের পরে আশ্বস্ত হয়েছিলেন পরিবার, এবং তারপর যেহেতু চিকিৎসা পদ্ধতির জন্য তারা পুরোপুরি সেবাশ্রয় ডিপেন্ড করে গেলেন, তারপর কি পরিণত হলো, আমরা এক এক করে বক্তব্যগুলো, অভিযোগের বক্তব্য, আমরা ওই পরিবারগুলোর অভিযোগের বক্তব্য আমরা একবার শোনাবো আপনাদের, শুনুন।
জানাচ্ছি। দীর্ঘদিন ভুগতে হয়েছে আপনাকে, ভবিষ্যতে তার দরবারও করেছিল, কোনো সুরাও হয় কোনো সুরাহ হওয়ার থেকে তো আমার আরো ক্ষতিই হয়ে গেছে। আমার বাচ্চাটার তো দেখতেই পাচ্ছেন, একটা হাত তো চলেই গেছে। তো ওনার কাছে গিয়েছিলাম, উনি আশ্বাসও দিয়েছিলেন যে বাচ্চাটার উনি পুরোপুরি দায়িত্ব নিচ্ছেন, কিন্তু উনি যে দায়িত্ব নেওয়ার পরে এইভাবে এড়িয়ে যাবেন, মানে আমাদের ভাবা ছোঁয়ার বাইরে। আমরা ভাবতেই পারছি না যে উনি এরকম একটা অসহায় বাচ্চা, যার এত বড় একটা কঠিন রোগ, বিরল রোগ, মানে এটা কোটি কোটি বাচ্চার মধ্যে হয়তো একটা বাচ্চা দেখা যায়, এরকম রোগ দেখেও যে উনি যে মুখ ফিরিয়ে নেবেন, সেটা মানে আমার হসপিটালে ভুল চিকিৎসা হয়েছিল। আমি প্রথমে সেবাশ্রয়ে দেখিয়েছিলাম, নবরতন মডেল ক্লাব, ওইখানে বড় একটা সেবাশ্রয় হয়েছিল, সেইখানে আমাকে রেফার করেছিল। সেবাশ্রয়ের মাধ্যম দিয়েই আমি গেছি। এবারে আমার ছেলে বারংবার অভিষেক ব্যানার্জিকে জানাবার জন্য গেছে, কিন্তু ওই অয়ন তিনি আমার ছেলেকে বলেছে এসব তুচ্ছ কারণে উনি যোগাযোগ করেন না। উনি পাশে বসে চা খাচ্ছিলেন, কিন্তু কোনো কথা উনি শোনেননি। অভিষেক ব্যানার্জি বা ওই আপনার ওই যে অয়ন, আমি তো অভিষেককেই দায়ী করি। বিনামূল্যে চিকিৎসা পাবে। মিডিয়ার মাধ্যমে নিশ্চয় অবগত আছেন, দেখেছেন যে আমার বাবা মায়ের সম্বন্ধে এফআইআর লঞ্চ করেছেন এবং বিগতকাল রাত্রেবেলাতে সেটা কার্যকরী হয়েছে লোকাল রবীন্দ্রনগর থানাতে, এবং স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি আগামীকাল সোমবার দিন দেখা করতে বলেছেন মায়ের সমস্ত নথিপত্র নিয়ে। আমরা সমস্ত নথিপত্র নিয়ে ওনার দপ্তরে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছি। কি চাইছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে? স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা দুটো আবেদন। ফার্স্ট হচ্ছে সরকারের কাছে সমস্ত নথিপত্র তুলে দেবো, উপযুক্ত ভেরিফিকেশন করে যারা প্রত্যক্ষ দোষী তারা অবশ্যই শাস্তি পাক। আর সেই সঙ্গে মা তো সারাটা জীবনের জন্য আজকে বিছানায় রয়ে গেল, তিনি যত জীবন বাঁচবেন পঙ্গু হয়ে গেল। এইটার বিষয়ে সরকারের কাছে নজরদারি দেওয়ার জন্য অনুরোধ করবো, যাতে উনি সারাটি জীবন সুস্থভাবে সবলভাবে যেন বেঁচে থাকতে পারেন। বেশ, আমাদের সঙ্গে কাজী মাসুম আক্তার সাহেব এসছেন, কিন্তু সেবাশ্রয় নিয়ে জাস্ট ছোট করে একটা প্রতিক্রিয়া আমি নীলাঞ্জনের থেকে দেবো। নীলাঞ্জন, তুমি কাল বা পরশু গত দিন যেদিন বসেছিলে তুমি বলেছো যে একমাত্র তোমাদের মাথায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। অভিষেক বলতে একটু ঘাবড়াচ্ছ তোমরা, কিন্তু ওই কম বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তোমাদের মাথায় আর কি। তার বিরুদ্ধে এই অবশ্যই অভিষেক ব্যানার্জি আমাদের লিডার। শুনুন দাদা, আমি বিষয়টা একটু বলি। এই যে যেই ভদ্রমহিলা তার পা অ্যাম্পিউটেড হয়েছে, আমি জানি না সে প্রথমে সেবাশ্রয়তে গেছিল, আপনাদের প্রতিবেদন থেকেই আমি জেনেছি, আগের প্রতিবেদন থেকে, যে তার পায়ের সমস্যা নিয়ে সে সেবাশ্রয়ে গেছিল। সেখান থেকে তাকে রেফার করেছিল ন্যাশনাল মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। সেখানে গিয়ে তাদের অভিযোগ যে চিকিৎসার গাফিলতি হয়েছে। কিন্তু দেখুন, পা অ্যাম্পিউটেশন বা হাত অ্যাম্পিউটেশন এগুলো তো চিকিৎসা শাস্ত্রে কোনো জায়গাতে করা হয় যখন দেখা যায় যে একটা জিনিসকে, একটা অর্গানকে আর বাঁচানো যাচ্ছে না, বরঞ্চ সেটার উপস্থিতির জন্য। তুমি তো একটা জিনিস জানো নীলাঞ্জন, তুমি আমি এটুকু বুঝি তুমি পর্যাপ্ত, তোমার মধ্যে পর্যাপ্ত শিক্ষা আছে এবং ধ্যান ধারণা পরিষ্কার আছে, এটুকু আমি বিশ্বাস করি। অনেক তৃণমূলের মতো হয়তো তুমি নাও, অনেক তৃণমূলের সঙ্গে তো এই আমার এই চুল পেকে গেছে, আমি তো প্রোগ্রাম করছি বহুদিন ধরে, তো অনেক তৃণমূলের মতো তুমি নাও। তুমি এটুকু বোঝো যে এই হাত পা অ্যাম্পিউটেশনের ক্ষেত্রে সময় একটা বড় বিষয়। তুমি তো জানো যে সময় যদি ডিলে করানো হয়, এই যে নিঃশব্দ বিপ্লব বলে একটা পেপারে ছেলেকে নিয়ে, ওই বাচ্চাটাকে নিয়ে ছবি দেওয়া হলো, এই ভদ্রমহিলাকে নিয়ে ছবি দেওয়া হলো, অভিযোগটা যেটা আসছে সেটা কি জানো? দিনের পর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে প্রমোট করেছেন এবং ডিলে করিয়েছেন। পরিবার তারপরে না পেরে তারা সাউথ ইন্ডিয়াতে গিয়েছেন, দক্ষিণ ভারতে গেছেন, সেখান থেকে বলেছি ইট ইজ টু লেট। জানো তো, মানুষকে যখন খুব অসুস্থ হয়ে যায় হাসপাতালে গোল্ডেন আওয়ার বোঝো, গোল্ডেন আওয়ার বোঝো, অভিষেক গোল্ডেন আওয়ারটা নিয়ে নিয়েছেন, চুরি করেছেন অভিষেক, গোল্ডেন আওয়ার চুরি করেছে। তুই কেন বলতে ভয় পাচ্ছ? দুবার হেলথ ক্যাম্প করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক্তার নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জন্য একটা সুচিকিৎসার ব্যবস্থা চেষ্টা করেছেন। একজন সাংসদ অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে তুমি তো মানবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আরে বাবা, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডোনাল্ড ট্রাম্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডোনাল্ড ট্রাম্প।
উনি যখন বলেছেন আমি পাশে আছি, পরিবার আশ্বস্ত হবে না ভাই? না, আশ্বস্ত সেই হবে না? জায়গাটাতে আমি তো এই জিনিসটা তাহলে? আমি আগেও আপনার চ্যানেলে বলেছি, আমি পুনরাবৃত্তি করেছি যে তার টিমের বা তার অফিসের এমন কেউ ছিল, এই যে এক্ষুনি একজন অয়ন তার একটা নাম বললো, আমি চিনি ব্যাপারটা। তো এই ধরনের ব্যক্তিত্ব যারা নিজেদেরকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করতো, নিজেদেরকেই সাংসদ মনে করতো, তারা কিন্তু অনেক মানুষকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কারোর সাথে কথা বলতো না, তুমি এটা কেন বুঝতে পারছো না? এটা আপনার ধারণা, এই ধারণা পোষণ করেই আপনারা থাকুন, তাতে কিচ্ছু যায় আসে না। মানুষ তাকে হাত ভরে আমি একই সঙ্গে ঠিক আমি একই সঙ্গে দুটো বিষয় আজকে তুলেছি। মাসুম সাহেব অনেকটা দেরিতে এসছেন, স্টুলেট, তবুও আমি মাসুমদাকে দুটো বিষয়ই তুলে ধরবো, মাসুম আক্তার সাহেবকে। এক হচ্ছে খারিজি মাদ্রাসায় জঙ্গি যোগ, এটিএস এর তল্লাশি, খারিজি মাদ্রাসার সত্যি কি প্রয়োজনীয়তা রয়েছে, কিভাবে জঙ্গিবাদ এবং বিদেশি টাকা সাইফনের ক্ষেত্রে খারিজি মাদ্রাসার কি ভূমিকা রয়েছে, আপনার একটা লং অবজারভেশন রয়েছে, এটা বলবেন। দ্বিতীয়ত সেবাশ্রয়, আমি ছোট করে আপনার থেকেই নেব, যতটা সম্ভব ব্রিফ যদি করা যায়। মাসুম সাহেব, দেখুন, মাদ্রাসা শিক্ষা এটা হচ্ছে এক ধরনের শিক্ষা, যে শিক্ষাটা মাদ্রাসা মানে স্কুল, মানে এডেড গুলো বলছে। আমি এডেড মানে যে কোনো মাদ্রাসা শব্দের অর্থই হচ্ছে বিদ্যালয়, স্কুল। আচ্ছা, মাদ্রাসার শব্দের অর্থ হচ্ছে আরবিক শব্দ। আমার প্রশ্ন অন্য জায়গায়, যে শিক্ষাটা হচ্ছে, এখন যদি বলে দেব পাগলুন এসেছে ওই 21শে জুলাই, ওইটার উপরে পড়াশোনা হচ্ছে, স্কুল চলছে, তার কি শিক্ষা হবে? দেব পাগলুন এসেছে, এটা কি আলোচ্য বিষয়টা? মানে 21শে জুলাইয়ের মঞ্চে ওইটা নিয়ে ধরুন পড়াশোনা চলছে, খারিজি মানুষ, তার পড়াশোনাটা কি হলো? পড়াশোনা হলো না? সেইরকম খারিজি মাদ্রাসা আর আমাদের আধুনিক মাদ্রাসা, যেগুলো হাই স্কুল বলা হয়, হাই মাদ্রাসা, সংখ্যা 614টা। ওটা সরকারি অনুমোদিত অনুদান প্রাপ্ত 614টা মাদ্রাসা। এটা কবে ছিল? বাম আমলে ছিল, যেখানে আধুনিক কারিকুলাম সিলেবাস ফলো করে, তারই কোনো আপত্তি নেই। সেখানে 30 থেকে 40% শিক্ষকই হচ্ছে অমুসলমান। কোনো কোনো মাদ্রাসা হচ্ছে 65% ছাত্র হচ্ছে অমুসলমান, যেমন গোলকগ্রাম হাই মাদ্রাসা। এগুলো হচ্ছে সরকারি মাদ্রাসা, ক্লিয়ার? মিটে গেল। এর বাইরে খারিজি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার আরো সংখ্যা মোটামুটি কত? এই প্রায় 7,000-এর মতো। এটা মমতা ব্যানার্জি ভুল করে বলে দিয়েছেন যে 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেবো। উনি খোঁজি রাখেন না, ফিরা রাখেন, পাশ থেকে বলে দিয়েছে, উনি বলে দিয়ে 10,000 ছিল না আর কি। ও মানে এটা উনি ঠিক করেছিলেন, সবাইকে অনুমোদন দিয়ে দেবেন। তো প্রশ্ন হচ্ছে, আজকে আমি এখন বলছি, উনি তো গরম খেয়ে বলে দেন, যেমন মুসলমানদের জন্য নজরুল একাডেমি করে দিলাম, আর নজরুল হচ্ছে মুসলমানদের কবি, কারণে এরকম টাইপের আর কি। তো রাজ্যের 10,000 মাদ্রাসারই অস্তিত্ব নেই। উনি যখন এসেছিলেন ক্ষমতা, তখন 4,000-এর মতো খারিজি মাদ্রাসা, ওটা বেড়ে বেড়ে 7,000 হচ্ছে, ক্লিয়ার? মোটামুটি মোরাললেস। এবার আপনাকে যেটা বলা হচ্ছে, ওই মাদ্রাসাগুলো পড়াশোনা যদি খুব ভালো করে হতো, কোনো আপত্তি ছিল না, বরঞ্চ এখন আল্লাহর মনে হচ্ছে কোনো রহমত হয়েছে, সরকারের নজর পড়ছে। ওই দেখুন নজর ছিল, কি পড়া হচ্ছে, ওরা কি খায়, খায় না মাখে, কি হয়, ওখানে যে বাচ্চাগুলো পড়ছে 6 থেকে 14 বছর পর্যন্ত আমাদের শিক্ষা অধিকার আইন অনুযায়ী প্রত্যেক ছেলে মেয়ের পড়াশোনার অধিকার আছে, পড়াশোনা দিতে হবে তাকে। সেই পড়াশোনাটা কি পাগলুটা না মৌলবাদী শিক্ষা, নাকি কোরআন পড়ে গেল সারাদিন ধরে, কোরআন মুখস্থ করছে আর কি, তার একটা লাইনে মারা যায় না, একটি লাইনের মারা যায় না, হাদিস পড়ছে আর ফেকা পড়ছে, এবার 3টে, এবার ধর্ম পড়ছে। তো ধর্ম পড়ার জন্য তার পেটে খিদে মিটবে। এবার বিকৃত ধর্ম পড়লে, ধরুন ভুলভাল পড়লো, সে তো ভুল পথে চালিত হবে। একটা বাচ্চাকে যদি বলা হয় ওই ভারতবর্ষে হিন্দুরা খুব খারাপ, ওদেরকে ধরো মা, ওরা কাঁপে, তো বাচ্চা কি বুঝবে? ব্যাপারটা যে কি শিক্ষা হয়, এই পাগলুটাতে শিক্ষা হয় না মৌলবাদী শিক্ষা হয় না সত্যবাদী শিক্ষা হয়? তাহলে প্রথমত বাচ্চাদের লোকসান না লাভ, বিশাল ক্ষতি হয়। এই যে সরকার নজরদারি করছে, খোঁজখবর দিচ্ছে, বিরাট লাভ হচ্ছে এটা, যে ওরা পয়সা করতে। তার মানে এই জন্য সমাজ, মানে মুসলিম সমাজ, আমি মূল জায়গায় যাচ্ছি, তাদের যে অনেক আলোচনা ভুলভাল হয়, পয়সা করতে হবে। এক হচ্ছে এফসিআরএ মানে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী বিদেশ থেকে টাকা নিতে গেলে ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অনুমোদন নিয়ে টাকাটা দিতে হবে। অধিকাংশ হুন্ডির মাধ্যমে, অবৈধ লেনদেনের মাধ্যমে ওই টাকাটা খারিজি মাদ্রাসায় গিয়ে পৌঁছায়। আর হচ্ছে জাকাতের টাকা, মানে ধর্মের নামে টাকা পাঠায় কারা? ওই যে আরব কেন পাঠায়? ধর্ম হচ্ছে শরীর, আরবে মাদ্রাসা নেই, গোটা আরব দেশে মাদ্রাসা উঠে গেছে, সৌদি আরবে কোনো মাদ্রাসা নেই। ওখানে একই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে একই
ছাতের মধ্যে, মানে স্ট্যান্ডার্ড এডুকেশন সিস্টেম। হ্যাঁ, একই ছাতের মধ্যে তুমি ধর্ম শিক্ষা নিতে পারো, তুমি আধুনিক বিজ্ঞান শিক্ষা নিতে পারো। এটা কেরালাতেও আছে, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে। ক্লিয়ার? আমার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে আলাদা করে যে খারিজি মাদ্রাসার কথা বলা হচ্ছে, ওটা আরব থেকে উঠে গেছে। এবার ওরা পয়সা গরিব লোককে দেবে, তো সেই টাকাটা খারিজি মাদ্রাসা নামে এইসব লোকগুলো নিয়ে আসে ইসলামের উন্নয়নের জন্য। আচ্ছা, ওই যে টাকাটা আসে দুবাই তো আছে। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, দুবাইয়ে প্রচুর টাকা পয়সা, টুইন টাওয়ার, বড় বড় বিল্ডিং আছে। আমি দুবাইয়ে কিছু আগে বেড়াতে গিয়েছিলাম, ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা বিশ্বমানের একটা গবেষণা করতে পারেন, একটা বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে একটা বৈজ্ঞানিকদের ঠিক করতে পারেন, ওইসব জ্ঞান নেই। গোটা পৃথিবীতে মুসলমানরা মরে যাচ্ছে, মুসলমান নেতা কামাল আতাতুর্কের মতো লোক আর নেই। ফলস্বরূপ ওই টাকাগুলো আসে। এবার এই লোকগুলো কি করে, যে মাস্টার মশাই সেই আরবি এক পাতা লিখতে পারবে, পশ্চিমবঙ্গের 7,000 যে খারিজি মাদ্রাসা, ইভেন মৌলানা আজাদ করে যেখানে আরবি পড়ানো হয়, একটা পাতা আরবি লেখার ক্ষমতা নেই। তাহলে কি হয়, মাস্টার মশাই তো শিক্ষিত, ওই মৌলানা মৌলবীরা বাচ্চারা কি শিখবে? বাচ্চারা ওই দুলে 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 কোরআন বলে, মানে যায় না, দুলে দুলে। আচ্ছা, মানে না জানলে শিখলো, এরপরে তারা কি করবে? ধরুন লেখাপড়া করলো, এবার ওই পয়সা ওরা ওখানে থাকে, খায়, তার জন্য লোকের বাড়িতে সার্টিফিকেট কি দেওয়া হয়? বলে দিই এই থাকে, খায়, যে সেই তার জন্য চাল আলুটা ভিক্ষা চাইতে যে লোকের বাড়িতে। আচ্ছা, ওদের বোর্ড আছে, ইসলামিক বোর্ড, যার কোনো অনুমোদন নেই। এবার সেই সার্টিফিকেটের কোনো মূল্য নেই, যদি কোনো সার্টিফিকেট দেয় তার কোনো মূল্য নেই। আমার প্রশ্ন হচ্ছে, এই ছেলেগুলো ইমাম হবে, মুয়াজ্জিম হবে, খাবে কি? ইমামদের বেতন 5 থেকে 10,000 টাকা মাত্র ইমাম আদা দিচ্ছিল, এবং যা মসজিদ আছে সেই তুলনায় ইমাম অনেক বেশি। প্রত্যেকটা ছেলে বেকার হবে। আমাদের পরিবারের 6 থেকে 14 বছর বয়সে ওদের ভিতটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, ওদের পড়াশোনা শেষ। তাহলে একটা বাচ্চাকে ওই দিকে আনলে ওদের লাভ না ক্ষতি? যদি খারিজি মাদ্রাসার দিকে নজরদারি করে সেটাকে আধুনিক করা হয়, এবার আধুনিক করতে গেলে যদি অনুমোদন নিতে হয়, সরকারি অনুমোদন, তাহলে ওখানে আধুনিক সিলেবাস দিতে হবে। স্কুল কলেজ, স্কুলের পরিকাঠামো থাকতে হবে, বেঞ্চ টেবিল চেয়ার থাকতে হবে, ছাত্র থাকতে হবে, উপযুক্ত শিক্ষক থাকতে হবে। কিন্তু সেই পরিকাঠামো নেই, সেই পরিকাঠামো নেই। তাহলে হতে হবে কি, খারিজি মাদ্রাসাগুলো বাচ্চাগুলো সকালবেলা পড়াশোনা করে 10টার পর তারা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। সরকার এই কাজটা করুক, করলে ছেলেগুলো বাঁচবে। আর বিদেশি যে টাকা, সেটা কাদের কাছে গেছে? আমার কাছে খবর আছে, অনেক অবৈধভাবে টাকাগুলো যাচ্ছে, কিছু লোক লুটে খাচ্ছে হাওলার মাধ্যমে। সরকার নজর দেবে না? হাতে একেবারে জাল কাগজ দিয়ে টাকা লুটে নিয়ে দেশ বিরোধী কর্মকাণ্ড হলে সরকার ছেড়ে দেবে না। দেশ বিরোধী কাজ হচ্ছে একদম পরিষ্কার। আমি আজকে আর সময় নেই, একদম নীলাঞ্জন, পৃথ্বীরাজ, জয়ন্তদা এবং পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, সবাইকে ধন্যবাদ জানিয়ে খানিকটা অসমাপ্ত অবস্থা, যেহেতু হাতে সময় নেই, নাহলে বিস্তারিত আলোচনার জায়গায় ছিল। মাসুম সাহেবের মতো মানুষকে আমরা পেয়েছিলাম আজকের অনুষ্ঠানে, কিন্তু সময় নেই বলে আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। মিস করবো এই অনুষ্ঠানের বাকি অংশটুকু, কিন্তু অবশ্যই আগামী দিনে আমরা আবার সবাই একত্রিত হলে আলোচনা হবে। তথ্যগুলো সামনে থাকবে, নিশ্চিতভাবে আলোচনার সময়ও থাকবে। এখন এই অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী খবরের জন্য সঙ্গে থাকুন ক্যালকাটা নিউজ। নমস্কার।